আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো আগের ক্লাসে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম পর্যন্ত দেখছিলাম। আজকে মূলত আমরা ক্লাস ডায়াগ্রাম থেকে শুরু করব। এখন ক্লাস ডায়াগ্রাম ভালো মতো পড়ার জন্য হচ্ছে আপনাদেরকে আমি ক্লাসরুমে একটা বই দিয়ে দিছিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং এর যে বইটা, ওই বইটা হচ্ছে আমরা ফলো করব। এই বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে যদি আপনারা যান তাহলে ইয়া পাবেন, ক্লাস ডায়াগ্রাম নিয়ে ভালো করে বলা আছে। ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং যেটা হচ্ছে দিছিলাম ওটাতে। আচ্ছা, তো একটু দেখি সামনে কি আছে। তো বিভিন্ন ধরনের যে ডায়াগ্রাম আছে ইউএমএল এর, সেটা নিয়ে এখানে বলা হয়েছে। তার মধ্যে অলরেডি আমরা ইউজ কেস ডায়াগ্রাম দেখে আসছি, সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম যেটা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখে আসছি। এখন বাকি থাকে এগুলো ক্লাস ডায়াগ্রাম, স্টেট চার্ট, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম এইসব। তো এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য তিনটা ডায়াগ্রাম, একটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, একটা ক্লাস ডায়াগ্রাম, আর একটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। তো আমরা দুইটা অলরেডি দেখে আসছি, এখন হচ্ছে ক্লাস ডায়াগ্রামটা আজকে একটু দেখব। তো আপনারা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে আসছেন, তাই না? জি ম্যাম। ওখানে কি এরকম ক্লাস ডায়াগ্রাম বানানো শিখাইছে না? আগে করে আসছি না আমরা? করে আসছি কি না ক্লাস ডায়াগ্রাম? ওভাবে হচ্ছে আঁকা ড্র করি না আমরা ডিজিটাল কোনো ইয়াতে। এমনিতে স্যার যখন পড়াইতো তখন বোর্ডে এঁকে শিখাইছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি যে ওই বইটা যে দিছিলাম সেটা এইখানে যদি আমি যাই, এটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তো ক্লাস ডায়াগ্রামে কি থাকে, আমাদের কোডের যে ক্লাস গুলো থাকে, যেমন আমরা যখন ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস হচ্ছে আমরা ক্রিয়েট করি। এখন ক্লাসের মধ্যে বিভিন্ন বিভিন্ন ক্লাসের মধ্যে এক এক ধরনের রিলেশনও কিন্তু থাকে। আচ্ছা, একটা ক্লাসের মধ্যে মেইনলি কোন জিনিসগুলো থাকে বলেন তো? ক্লাসের ভিতরে অবজেক্ট থাকে, মেথড থাকে, না, ভ্যারিয়েবল অবজেক্ট থাকে। থাকে না। আমরা যদি ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি সেটাকে অবজেক্ট বলে। যেমন আমি যদি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওরকম যেমন আমি আমার ক্লাস টাইপের যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা হচ্ছে আমার অবজেক্ট হয়। ঠিক আছে, আর ক্লাসের মধ্যে মেইনলি দুইটা পার্ট থাকে, বলুন তো কি কি পার্ট থাকে? কেউ একটু বলেন তো। একটা পার্ট থাকে ভ্যারিয়েবলের জন্য, আর একটা পার্ট থাকে কি তার মেথড। আমাদের ক্লাসের মধ্যে কিছু ভ্যারিয়েবল থাকে আর হচ্ছে কিছু মেথড থাকে। সো আমি যদি একটা ক্লাসকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এই যে জিওমেট্রিক অবজেক্ট, এটা হচ্ছে আমার একটা ক্লাস। ক্লাসের নাম সবসময় কি বড় হাতের ইয়া দিয়ে হয় না? ক্লাসের নাম যখন আমরা লিখি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয় না? জি ম্যাম। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা আমার ভ্যারিয়েবল আর এটা হচ্ছে আমার কি মেথডস। তো আমরা যখন কোন একটা ক্লাস বানাবো তখন আমাদের এই মাঝখানের লাইন দিয়ে এই দুইটা পার্ট থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামগুলো আর হচ্ছে এদিকে মেথড। আচ্ছা, এখন দেখেন যে আহ, যে ভ্যারিয়েবল গুলো নামগুলো আছে সেখানে আমরা ভ্যারিয়েবলের নাম দিব এবং ভ্যারিয়েবলটা কি টাইপের সেটা হচ্ছে আমরা দিয়ে দিই। ঠিক
আছে, যেমন এখানে কালার একটা ভ্যারিয়েবল, কালার হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, দেন ফিল্ড একটা ভ্যারিয়েবল, ফিল্ড হচ্ছে বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল, এরকম। আচ্ছা, আর এদিকে যে আমার ইয়াটা আছে, ফাংশন গুলো আছে বা মেথড গুলো আছে, এই মেথড হচ্ছে আমার প্যারামিটার হিসেবে কি নিবে সেটা হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দিই, যে আহ, যেভাবে আমরা প্যারামিটার পাস করি আর কি সেভাবে। আর এটা হচ্ছে আমার কি টাইপের ফাংশন কি রিটার্ন করবে, যেমন এটা ভয়েড, এটা কিছু রিটার্ন করবে না। দেন গেট কালার হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করবে, এভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এইভাবে আমরা মেথডটাকে ডিক্লেয়ার করি। এখন আমাকে কি একজন বলেন তো, এখানে এই মেথড গুলোর মধ্যে কোনটা হচ্ছে কনস্ট্রাক্টর? ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেটা ভুলে গেছি অনেক আগে। কনস্ট্রাক্টর কি ছিল? কনস্ট্রাক্টরের নাম কিসের নামে হয়? ম্যাম ক্লাসের নাম। ক্লাসের নামে হয়। তাহলে হুম। যে দেখেন এই যে জিওমেট্রিক অবজেক্ট ক্লাসের নামে যে মেথডটা আছে, এইটা একটা, এই- এইটা আরেকটা, তাহলে এই দুটা কি আমার কনস্ট্রাক্টর। জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে মাইনাস দেওয়া আছে, এদিকে আবার প্লাস দেওয়া আছে, প্লাস মাইনাস দিয়ে আমরা কি বুঝি? আচ্ছা, তো আমাদের হচ্ছে একটা ল্যাব ম্যানুয়াল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো ল্যাব ম্যানুয়ালটাতে ক্লাস ডায়াগ্রামের এই সব পার্ট নিয়ে খুব ভালো বলা আছে। তো ওইটা যদি আমরা একটু দেখা ট্রাই করি। এটা যদি একটু দেখি। তো এই যে এটা হচ্ছে আমার ক্লাসটা, এবং এখানে আমার অ্যাট্রিবিউট থাকবে, তার মানে আমার ভ্যারিয়েবল গুলো এখানে থাকবে, আর আমার মেথড গুলো হচ্ছে এই জায়গাটায় থাকবে। তো এটা আমরা দেখলাম। এরপরে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার ভ্যারিয়েবলের সামনে যে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আছে, এগুলা কি মিন করে। তো প্লাস চিহ্ন দিয়ে আমরা দেখতেছি যে জিনিসটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা হচ্ছে পাবলিক, ঠিক আছে। আর এই যে হ্যাশ সাইন, এটা দিয়ে অ্যাকচুয়ালি প্রোটেক্টেড ভ্যারিয়েবল, আর আমি যদি মাইনাস সাইন ইউজ করি সেটা হচ্ছে আমার প্রাইভেট ভ্যারিয়েবল। বুঝতে পারছি? এখন পাবলিক প্রাইভেট কি এগুলা নিয়ে আমরা জানি না। রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো জি ম্যাম। পাবলিক ভ্যারিয়েবল কি? যে ভেরিয়েবল গুলো ম্যাম সবগুলো ক্লাসে ব্যবহার করা যাবে এরকম। হ্যাঁ, মানে আমার এই ক্লাসের যে নেম ভ্যারিয়েবলটা এখানে আমি পাবলিক করে রাখছি, এটা আমার এই ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে। আর যেগুলো প্রাইভেট সেগুলো শুধুমাত্র এই ক্লাসে অ্যাক্সেস করা যাবে, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, এরকম। তো এগুলা দিয়ে এরকম নোটেশন দিয়ে এই জিনিসগুলো বুঝায়। দেন আমি আবার যদি এখানে একটু যাই। আচ্ছা, তো এরপরে জিনিসটা হচ্ছে এখানে দেখেন এই ক্লাসটাকে কিন্তু একটু ইটালিক ফর্মে লেখা হয়েছে, তাই না? ম্যাম হ্যাঁ, ইটালিক ফর্মে লেখার মানে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে কি বুঝি, যে যে ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, তার মানে কি মেথড দেওয়া থাকবে বাট মেথডের বডি থাকবে না, সেটা কি আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস না? অ্যাবস্ট্রাক্ট মেথড আর কি। সো অ্যাবস্ট্রাক্ট মেথড যদি কোনো ক্লাসের মধ্যে থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। যেমন এখানে দেখেন আমার যে মেথড গুলো সব কিন্তু একদম মানে সোজাভাবে লেখা, বাট এই দুইটা মেথড হচ্ছে ইটালিক ফর্মে লেখা। সো এই দুইটা মেথড হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে। আর এই ক্লাসটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে কন্টেইন করতেছে, এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন
ইনহেরিটেন্স আমরা শিখছি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইনহেরিটেন্স মানে কি? একটা ক্লাস আরেকটা ক্লাসের সব কিছু মেথড এবং আমার যে ভ্যারিয়েবল গুলো আছে সবগুলা কি করবে, এক্সটেন্ড করবে, এবং তার এক্সট্রা কিছু থাকতে পারে। সো এখানে দেখেন, এখানে জিওমেট্রিক অবজেক্ট যে ক্লাসটা, তাকে হচ্ছে করছে কে, এক্সটেন্ড করছে দুইটা ক্লাস, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল, তাই না? এখন এই যে সার্কেল ক্লাস যেটা আছে, এখন এক্সটেন্ড করা সেটা আমরা কিভাবে দেখাই? এই যে এক্সটেন্ড করাটা যে আমি দেখালাম, সেখানে হচ্ছে আমার চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের দিকে একটা এরকম মানে তীর চিহ্নের মতো থাকে, তাহলে বুঝায় যে এটা আমার প্যারেন্ট ক্লাস এবং এটা আমার হচ্ছে চাইল্ড ক্লাস। ঠিক আছে? এখন দেখেন এই সার্কেল ক্লাস কিন্তু এই সবকিছুকে অ্যাক্সেস করতে পারবে, এই সবকিছুই সে ইউজ করতে পারবে, এবং তার এক্সট্রা একটা আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ডাবল, এবং এগুলো হচ্ছে তার মেথড। তার মধ্যে কিন্তু এই যে এই তিনটা হচ্ছে তার কনস্ট্রাক্টর। এবং রেক্টেঙ্গেল যদি আমি দেখি, রেক্টেঙ্গেলে এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর এই সব এগুলো হচ্ছে আমার কি, কনস্ট্রাক্টর, আর এগুলো হচ্ছে আমার মেথড। সো এইভাবে আমরা ইনহেরিটেন্সটা দেখাইতে পারি। আচ্ছা, এখন আমি যদি এখানে একটু যাই, এখানে দেখেন এরকম ইনহেরিটেন্সটা দেখাইছে। তো এটাকে আমরা জেনারেলাইজেশন বলি, যেখানে হচ্ছে আমার একটা ক্লাস হচ্ছে আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে। সো এখানে যেটা আমি দেখতে পারতেছি যে প্রিন্টার এবং ফাইল সার্ভার দুইটাই হচ্ছে সার্ভারকে এক্সটেন্ড করতেছে। আচ্ছা, তো এখানে আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখাইছে, যেটা আমি আপনাদের দেখাইলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে আমাদের ক্লাস এরকম হবে ইটালিক ফর্মে, আর অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা সেটা হবে হচ্ছে এরকম ইটালিক ফর্মে। তো যারা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে হচ্ছে এক্সটেন্ড করবে, তাদের কিন্তু অবশ্যই এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাই দেখেন এখানে কিন্তু প্রিন্ট ইনফো যেটা, সেটার একটা মেথড কিন্তু এই দুইটা ক্লাসে ইমপ্লিমেন্ট করছে। আচ্ছা, এখন আমরা ইন্টারফেস পড়ে আসছি না? আচ্ছা, ইন্টারফেস কি কোনো ক্লাস নাকি না? ইন্টারফেসে কি থাকে? কিছু মেথড থাকে না? হ্যাঁ ম্যাম। সেই মেথড গুলো মানে এই ইন্টারফেসকে যেই ক্লাসগুলো হচ্ছে কি করবে, ইন্টারফেসকে লেখার নিয়ম কি, যে একটা ক্লাস এই ইন্টারফেসকে কি করবে, ইমপ্লিমেন্ট করবে না? ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ইউজ করি এখানে আমরা, জাভাতে পড়ে আসছি না? এক্সটেন্ড মানে হচ্ছে আমরা কি করি, প্যারেন্ট চাইল্ড রিলেশন দেখাই, আর ইমপ্লিমেন্ট মানে আমরা কি বলি যে ক্লাস সার্কেল ইমপ্লিমেন্টস আইশেপ। আইশেপ এখানে নাম হচ্ছে ইন্টারফেসের। সো ক্লাস সার্কেল ইমপ্লিমেন্টস আইশেপ যখন আমরা বলবো, তখন বুঝাবে যে এই সার্কেল যে ক্লাসটা আছে সে হচ্ছে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। সো যতক্ষণ না পর্যন্ত এই যে শো নেম, এই যে মেথডটা আপনি যতক্ষণ না পর্যন্ত ইমপ্লিমেন্ট করতেছেন, আপনাকে কিন্তু জাভাতে ইরর দিবে। এটা আমরা দেখে আসছি। তো আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম এক্সটেন্ডের ক্ষেত্রে, এখানে সেম জিনিসটাই, জাস্ট দেখেন ডটেড লাইন। তো ডটেড লাইন দিয়ে আমরা কি বুঝাই? ডটেড লাইন দিয়ে বুঝাই যে আমার এই ক্লাসটা হচ্ছে এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে ইন্টারফেসের ইমপ্লিমেন্টের একটা নোটেশন। বুঝতে পারছি আমরা? বুঝছি নাকি? আবার একটু ই করেন, রিভিউ করেন। আচ্ছা, ইন্টারফেস বুঝি আমরা, ইন্টারফেস জাভাতে পড়ে আসছি। ইন্টারফেসে কি থাকে? বেশ কিছু মেথড থাকে। ইমপ্লিমেন্ট করে ম্যাম এটা। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু মেথড থাকে ইন্টারফেসে, যেগুলো কোনো বডি থাকে না। কোন ক্লাস যদি এই ইন্টারফেসকে কি করতে চায়,
এই ইন্টারফেসকে যদি ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে ইন্টারফেসের যে ইয়াগুলো ছিল, প্রসেসগুলো ছিল, এই সবগুলাই হচ্ছে তাকে ওভাররাইড করতে হবে বা প্রসেসটা ঠিকমতো লিখতে হবে। ঠিক আছে, এখন এই সার্কেল ক্লাস হচ্ছে এই আইশেপ নামের ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে। সেটা আমরা ক্লাস ডায়াগ্রামে কিভাবে প্রকাশ করি? জাস্ট এই ডটেড লাইন দিয়ে যদি আমি ইন্টারফেসের জায়গায় একটা তীর দিয়ে দেই, তার মানে হচ্ছে এই ক্লাসটা এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে। বুঝতে পারছি এখন? জি ম্যাম। এখন যদি আরেকটু দেখি এখানে কি আছে, এগুলাই মূলত আমার ক্লাস ডায়াগ্রামের বেসিক জিনিসপত্র। আমরা জাভাতে কোড লিখতে গেলে কি করতাম? ক্লাস ডিক্লেয়ার করতাম, তারপরে কিছু ক্লাসের মধ্যে কি থাকতো, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকতো, আর হচ্ছে ইন্টারফেস যদি কোনো থাকতো সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতো, এটাই। এখন কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, যেমন ধরেন দুইটা ক্লাসের মধ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশন থাকতে পারে। সো অ্যাসোসিয়েশন বলতে কি, যে আমরা ইয়ার ডায়াগ্রাম পড়ে আসছি না ডাটাবেজে, পড়ে আসছি কিনা ইয়ার ডায়াগ্রাম? আমরা এই রিলেশন গুলো বুঝি যে এক্স্যাক্টলি ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান টু ম্যানি বা ম্যানি টু ওয়ান, এগুলো বুঝি। জি ম্যাম, এগুলো পড়েছিলাম। আচ্ছা, সো এখানে দেখেন যে এরকম কিছু, ধরেন একটা কোম্পানি ক্লাস আছে আপনার, আর একটা হচ্ছে এমপ্লয়ি ক্লাস আছে। সো এই কোম্পানি ক্লাস আর এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমরা যদি অ্যাসোসিয়েশন দেখাইতে চাই, তো আমরা এখানে চিন্তা করব সেই ইয়ার ডায়াগ্রামের কথা। সো যদি আমি এখানে কোনো অ্যাসোসিয়েশন দেখাতে চাই, তাহলে আমি কি করব, যে এখানে ওয়ান দেওয়া হয়েছে, তার মানে একটা কোম্পানিরই কি থাকবে, এক বা তার বেশি এমপ্লয়ি থাকবে। এই যে এই চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে যে জিরো অর ওয়ান অর মেনি। তো একটা এমপ্লয়ি থাকবে বা অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, বাট একটা এমপ্লয়ি সবসময় কয়টা কোম্পানির আন্ডারে থাকবে? একটা একটা কোম্পানির আন্ডারে থাকবে। সো এই ক্লাসের মধ্যে, যেমন এই কোম্পানি ক্লাসের আন্ডারে হচ্ছে, কোম্পানি ক্লাসের মধ্যে হচ্ছে অনেকগুলা এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট আমি ইউজ করতে পারি, বাট কোনো একটা এমপ্লয়িতে যদি আমি কোম্পানি ক্লাস ইউজ করি, তাহলে একটা কোম্পানি হচ্ছে সে ইউজ করতে পারবে, একটা কোম্পানি হচ্ছে একটা এমপ্লয়ি ইউজ করতে পারবে। সো এখানে ওরকম দেখানো হয়েছে। তো এটাকে বলে হচ্ছে মাল্টিপ্লিসিটি। আরেকটা রিলেশন আমরা এখানে দেখি, ডিপেন্ডেন্সি। সো ডিপেন্ডেন্সি বলতে কি, একটা ক্লাসের মধ্যে যদি আরেকটা ক্লাসকে ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়, তার মানে এটা বোঝায় যে ক্লাস এ ক্লাস বি কে ইউজ করে। ঠিক আছে, তার মানে কি, ক্লাস বি এর is used as a type of local variable. So class B হয়তো বা কি করে, কোনো লোকাল ভ্যারিয়েবল হিসেবে ক্লাস এ তে ইউজ হয়। ঠিক আছে, অথবা হচ্ছে ক্লাস বি হচ্ছে used as a parameter for one or more method. So হয়তো বা লোকাল ভ্যারিয়েবল হিসেবে ইউজ হয় বা প্যারামিটার হিসেবে ইউজ হয়, অথবা ক্লাস বি is used as a return type. ঠিক আছে, তার মানে কি, ডিপেন্ডেন্ট মানে কি, ধরেন আমার এই ভ্যারিয়েবলটা হচ্ছে, মানে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স হচ্ছে বা অবজেক্ট, সেটা হচ্ছে আমার আরেকটা ক্লাসের মধ্যে লোকাল ভ্যারিয়েবল অথবা কোনো মেথডের প্যারামিটার বা কোনো মেথডের রিটার্ন টাইপ হিসেবে ইউজ যদি হয়, তাহলে আমরা একটা ক্লাস আর আরেকটা ক্লাসকে হচ্ছে এইভাবে ডিপেন্ডেন্সি দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, তো এগুলাই হচ্ছে মোটামুটি ইসের জিনিসপত্র। এখন দেখেন যে এই প্রত্যেকটা ক্লাসের জন্য এই ক্লাসটাকে যদি আমি কোডে কনভার্ট করি, তাহলে আমার জিনিসটা কেমন হবে, এই ক্লাসটাকে যদি আমি কোডে কনভার্ট করি তাহলে জিনিসটা কেমন হবে, সেটা কিন্তু আমাকে এখানে দেখা লাগবে। এই বইয়ে কিন্তু অনেক এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনাকে দেখানো হয়েছে যে কিভাবে আপনার ক্লাস ডায়াগ্রাম দেওয়া থাকলে আপনি সেখান থেকে কোডে কনভার্ট করে ফেলতে পারেন। তো এখানে যদি আমি সার্কেলেরটাই চিন্তা করি, তাহলে ফার্স্টে আমাকে কি লিখতে হবে, কিভাবে আমি এই সার্কেল ক্লাসটাকে করতে পারবো, লিখতে পারবো? বলুন তো। জিওমেট্রিক অবজেক্ট এক্সটেন্স সার্কেল। না, সার্কেল ক্লাস, সার্কেল এক্সটেন্স জিওমেট্রিক অবজেক্ট।
ঠিক আছে, এভাবে লিখে দেন কি করব, আমার যে ভ্যারিয়েবল গুলো আছে, ইনস্ট্যান্স গুলো আছে, সেখানে রেডিয়াস দিব। আর আমার তিনটা কনস্ট্রাক্টর হবে আলাদা, ওগুলা লিখবো। দেন 3টা মেথড হবে, সেই মেথড গুলো হচ্ছে লিখবো। তো এই যে কিভাবে এগুলা লেখা যায় এখানে হচ্ছে দেখানো আছে। এই বইটাতে হচ্ছে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে। তো এই বইটা থেকে আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, দেখলে এই ক্লাস বইটা মনে হয় দেন নাই ম্যাম, খুঁজে হুম। দেখছিলাম আর কি। আচ্ছা, না, তাহলে আমি দিয়ে দিব। একটা বই। ঠিক আছে, আমি দিয়ে দিব। তো আমরা এখান থেকে হচ্ছে ক্লাস ডায়াগ্রামের বিভিন্ন জিনিস বুঝতে পারবো, যে কিভাবে একটা ক্লাসকে কোডে রিপ্রেজেন্ট করতে হয় বা এরকম জিনিসপত্র দেখতে পারবো। আচ্ছা, তো এই যে স্লাইডটা এখানে অ্যাকচুয়ালি দেখেন ক্লাস ডায়াগ্রাম হচ্ছে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে যেভাবে দেখানো হয়েছে এখানে বেশ কিছু জিনিসের ঘাটতি আছে। এখন কেউ একটু বলেন তো এখানে কি কি জিনিসের মানে আপনারা মনে করতেছেন যে এখানে একটু সমস্যা আছে? বলেন তো। ফার্স্টে আমি যদি আগে যে জিনিসটা দেখে আসলাম তার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে বলেন তো এখানে কি প্রবলেম আছে? এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম। হ্যাঁ, ভ্যারিয়েবলের টাইপ কি দেওয়া আছে, যে নেমটা কি ইন্টিজার না স্ট্রিং নাকি না না, টাইপ এটা দেওয়া দেওয়া নাই, টাইপ কিন্তু দেওয়া নাই। দেন আমরা আরেকটা দেখছি যে প্লাস পাবলিক মাইনাস বা গুলো দেন। হ্যাঁ পাবলিক বা প্রাইভেট বা প্রোটেক্টেড কিনা, এগুলোও কিন্তু এখানে দেওয়া নাই। সো আমরা যখন কোনো ক্লাস ডায়াগ্রাম বানাবো আমরা কিন্তু এগুলা খেয়াল রাখবো। এরপরে দেখেন এখানে যে তারা মেথডের কথা লিখছে, হ্যাঁ এই মেথডের লিখাও কিন্তু ঠিক মতো হয় নাই। যেমন এখানে কি কোনো প্যারামিটার থাকলে কি আমার ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে না? আবার এইটা হচ্ছে কি টাইপের রিটার্ন করে সেটাও কিন্তু লিখে দিতে হবে। দেন অ্যাকচুয়ালি এটা পাবলিক নাকি প্রাইভেট নাকি প্রোটেক্টেড সেটাও দিয়ে দিতে হবে। সো এখানে এই জিনিসগুলোর হচ্ছে গিয়ে প্রবলেম আছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখি যে স্টুডেন্ট আর হচ্ছে এখানে এনরোলমেন্ট আছে, এনরোলমেন্টে হচ্ছে মার্কস রিসিভড, আর হচ্ছে এগুলা হচ্ছে আপনার ভ্যারিয়েবল, আর এগুলা হচ্ছে কি আমার মেথড। তো এরকম আছে, যেমন এই ক্লাসগুলোর মধ্যে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে মাল্টিপ্লিসিটি অ্যাসোসিয়েশন, যেগুলো দেখানো হয়েছে যে একটা স্টুডেন্ট কি করতে পারে। এখানে যখন দুইটা ক্লাসের মধ্যে আপনার অ্যাসোসিয়েশন দেখাবেন তখন চিন্তা করবেন হচ্ছে ইয়ার ডায়াগ্রাম যে আমরা করছিলাম ডাটাবেজে ওইটার মতো করে চিন্তা করবেন, যে একটা স্টুডেন্ট কি করতে পারে, অনেকগুলা কোর্সে কিন্তু এনরোলমেন্ট করতে পারে, একটা বা একের বেশি ইয়াতে এনরোলমেন্ট করতে পারে। ঠিক আছে, এখন এরপরে যদি এটা দেখি যে একটা প্রফেসর, হ্যাঁ এখানে হচ্ছে সেমিনার, তো কি করতে পারে, প্রত্যেকটা সেমিনারে হচ্ছে আমার কি হতে পারে, জিরো থেকে অনেকগুলো প্রফেসর, জিরো থেকে একটা প্রফেসর হচ্ছে একটা সেমিনারের ইয়া হতে পারে। বা ধরেন আমরা যদি একটা কোর্স বলি, একটা কোর্স ঠিক আছে, একটা সেকশনের একটা কোর্স কিন্তু একটা প্রফেসরই নিতে পারে, সেখানে 1-to-1 হতো। তো এরকম যে রিলেশন গুলো আছে সেই রিলেশন গুলো হচ্ছে আমরা নিজেরা যতটুকু বুঝবো সেটাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো এই রিলেশন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, অত বেশি না। মেইনলি আমরা যেগুলো দেখে আসলাম যে মেইন জিনিস যেগুলা, যে আমরা ইনহেরিটেন্স দেখাতে পারতেছি কিনা, তারপরে হচ্ছে ইন্টারফেসের জিনিসগুলো ইউজ করতে পারতেছি কিনা, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর কোন ক্লাসের সাথে কোন ক্লাস হচ্ছে রিলেটেড এগুলা দেখতে পারতেছি কিনা, ডিপেন্ডেন্সি দেখতে পারতেছি কিনা, সেগুলো হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি। আচ্ছা, আচ্ছা, তো এখানে হচ্ছে আবার সিকোয়েন্স এন্ড কমিউনিকেশন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানেও কিন্তু একটা জিনিস ভুল আছে, ভুলটা কি আমরা বের করতে পারবো? বলেন তো এখানে কি ভুল আছে?
অবজেক্টের কি কোনো নেই, কাজ নাই? এখানে যে এই অবজেক্টটা এই যে আমার অ্যাকচুয়ালি ইনিশিয়েট করতেছে অ্যাক্টিভিটি, যে রেজাল্ট পাচ্ছে, তার কিন্তু কোনো টাইমলাইন এখানে অ্যাক্টিভ টাইমলাইন নাই, তার পুরো টাইমে সে ইনঅ্যাক্টিভ দেখানো হয়েছে। ঠিক আছে, এরকম যদি আপনাকে কোনো ভুল একটা ডায়াগ্রাম দিয়ে দেয় এবং আপনাকে বলে যে এখানে কি কি ভুল আছে, আমরা বের করতে পারবো না? আচ্ছা, তারপরে আরেকটা যদি দেখি, এই যে এখান থেকে একটা রিকোয়েস্ট গেছে, এই রিকোয়েস্ট মেসেজ রিকোয়েস্ট যেটা গেছে সেটা কি লাইন দিয়ে দেখানো হয়েছে? ইনঅ্যাক্টিভ। না না, এই লাইনটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, বাট আমরা কি জানি ডটেড লাইন দিয়ে আমাদের কোন মেসেজ আমরা দেখাই? রিপ্লাই মেসেজ, বাট এটা কিন্তু রিপ্লাই মেসেজ না। সো এখানেও ভুল আছে। এরকম যদি ভুল কিছু আপনাকে দিয়ে দেয়, আরেকটা জিনিস ভুল আছে এখানে, যেমন এই যে সেমিনার ক্লাসটা, হ্যাঁ, এই সেমিনার ক্লাসের অবজেক্টের নাম কিন্তু এখানে দেওয়া নাই, আমরা কিন্তু শুরুতেই এই একটা অবজেক্টের নাম দিয়ে নিছি। তো এখানে কিছু সমস্যা আছে। আচ্ছা, তো এরপরে আমরা যদি এখানে যাই তাহলে দেখবো হচ্ছে এখন আসছে স্টেট চার্ট। তো আমি বললামই যে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্টই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম আর হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। তো স্টেট চার্টটা আমরা একটু দেখব। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, মানে আমার সিস্টেমটা কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে সেটা হচ্ছে আমি এখানে বুঝাই। তো মডেল দ্য টাইম ডিপেন্ডেন্ট বিহেভিয়ার অফ অবজেক্টস অর সিস্টেম in response to messages sent to it over a time period. আচ্ছা, তো স্টেট ডায়াগ্রামে, তো আপনারা যেহেতু ওই অটোমাটা কোর্সটা পান নাই, থিওরি অফ কম্পিটিশন, ওখানে হচ্ছে স্টেট মেশিন থাকে যে কতটা স্টেটে আমরা মানে ট্রানজিট করতে পারি, একটা স্টার্টিং স্টেট থাকে, একটা টার্মিনেটিং স্টেট থাকে, এর মাঝে কতটা স্টেট হতে পারে। তো এখানে আমরা যেটা দেখতেছি যে স্টেট চার্টের শুরুতে একটা স্টার্টিং স্টেট আছে এবং লাস্টের দিকে আছে হচ্ছে একটা টার্মিনেটিং স্টেট। তো এখানে মেইনলি যে জিনিসটা দেখানো হয়েছে এর মাধ্যমে যে আমাদের একটা ইভেন্ট হচ্ছে শিডিউল হবে, যেমন এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এনরোলমেন্ট, স্টুডেন্ট হচ্ছে এনরোলমেন্ট করবে কোর্সের জন্য, বা এখানে অ্যাকচুয়ালি কোর্সের জন্য আর কি ইয়া করবে, এনরোলমেন্ট করবে। সো শুরুতে হচ্ছে আমাদের এই ইভেন্টটা হচ্ছে প্রপোজড হলো, হ্যাঁ, যে এনরোলমেন্ট যে করবে এটা হচ্ছে আমরা প্রপোজ করলাম যে স্টুডেন্টদের আমরা এনরোলমেন্ট করাবো। এরপরে যদি প্রপোজেই আমাদের কি হয়ে যায়, যে জিনিসটা ক্যান্সেল হয়ে যায়, যে না এই সাবজেক্টের জন্য হয়তো বা আমরা কি করব না, এনরোলমেন্ট নিবই না, সো সেটা হলে কি হবে, ক্যান্সেল হয়ে গেলে আমার সোজা টার্মিনেট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমার প্রপোজটা একসেপ্টেড হয় তাহলে শিডিউল করা হবে যে কত থেকে কত ডেটের মধ্যে হচ্ছে কত ডেট থেকে হচ্ছে শুরু হবে। ঠিক আছে, এটা যদি হয় শিডিউল, তো শিডিউল করার পরে শিডিউল যদি ক্যান্সেল হয়ে যায়, যে যত ডেট থেকে আমি দিয়েছিলাম সেই ডেট থেকে শুরু হয় নাই, তখন এই ক্যান্সেলডে চলে যাবে এবং টার্মিনেটিং স্টেটে চলে যাবে। ঠিক আছে, আর যদি শিডিউল হয় এরপর তাকে কি করা হয়, আমার হচ্ছে এনরোলমেন্টটা ওপেন করে দেওয়া হয়, তখন কিন্তু এই যে ওপেন এন্ড ফর এনরোলমেন্ট এই স্টেটে চলে যাবে। তো এই স্টেটে চলে গেলে আমার স্টুডেন্টরা কি করতে পারবে, কন্টিনিউয়াসলি স্টুডেন্ট এনরোল, সিট অ্যাভেলেবল এট স্টুডেন্ট। তো সিট অ্যাভেলেবল আছে, তো স্টুডেন্টকে আমি এই স্টেটেই থাকবো, আমি একটা করে করে স্টুডেন্টকে অ্যাড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার কি হয়, আমারটা ফুল হয়ে যায় আমার এই এনরোলমেন্ট। এরপরে যদি আমার এনরোলমেন্ট ফুল হয়ে যায়, যে স্টুডেন্ট এনরোলড নো সিট অ্যাভেলেবল, তাহলে তাদেরকে আমি কি করব, যে ওয়েটিং লিস্টে পাঠায় দিব, যে এই আমার যে এনরোলমেন্টটা ছিল সেটা ফুল হয়ে গেছে, আপনি ওয়েটিং লিস্টে ওয়েট করেন। সো এখান থেকে কি হতে পারে, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যে সেকশন ছিল, ঠিক আছে, যেমন আপনাদের ক্ষেত্রে যে কাজটা হয় যে শুরুতে আমরা একটা সেকশন করি এবং দেখি যে আমার কতজন স্টুডেন্ট হচ্ছে অংশগ্রহণ মানে এনরোল করতেছে। এখন যদি কম স্টুডেন্টই এনরোল করে তাহলে কিন্তু আমরা জাস্ট একটা সেকশনই রেখে দিই, বাট যখন অনেক বেশি স্টুডেন্ট এনরোল করবে তখন আমরা কি করি, একটা সেকশনকে স্প্লিট করে দুটা সেকশন বানাই দেই কিন্তু।
তো এটা এখানে বলা হয়েছে যে ফুল হয়ে গেলে আমরা কি করতে পারি, আমার একটা অপশন হচ্ছে আমি আমার সেকশনটাকে স্প্লিট করে দিতে পারি। তো স্প্লিট করে দিলে আবার কি হবে, কোন স্টেটে চলে যাবে, যদি আমি স্প্লিট করে দেই তাহলে আমার দুইটা সেকশন হয়েছে, এখন আবার কোন স্টেটে চলে যাবে বলুন তো? এন্ট্রি। আবার কিন্তু ওপেন ফর এনরোলমেন্ট, আবার এনরোলমেন্ট করা শুরু করবে। ঠিক আছে। আচ্ছা, আর যদি কি হয়, সিট যদি অ্যাভেলেবল হয়, ঠিক আছে, সেমিনার স্প্লিট না করার জন্য আমি কি করলাম, আমি হচ্ছে সিট বাড়ায় দিলাম। তো একটাই মানে আমি সাইজটা বাড়াই দিলাম, যে আমার ক্লাসের সাইজটা আমি স্প্লিট করলাম না, আমি জাস্ট ক্যাপাসিটি বাড়াই দিলাম। তখন এটা আবার এখানে যাবে যে ওপেন ফর এনরোলমেন্ট। আবার কি হতে পারে, স্টুডেন্ট ড্রপড, নো সিট অ্যাভেলেবল। ঠিক আছে। তো এখান থেকে যেটা করতে পারি, আমি সেমিনার স্প্লিটও করলাম না, কিছু করলাম না, ওয়েট করতেছে, সে হচ্ছে কি করতে পারে, স্টুডেন্ট হচ্ছে ড্রপ করতে পারে। আর হচ্ছে স্টুডেন্ট ড্রপড, সিট অ্যাভেলেবল, এনরোল ফ্রম ওয়েটিং লিস্ট। তো যারা অ্যাকচুয়ালি যতক্ষণ না পর্যন্ত আমি সেমিনার স্প্লিট করব বা সিট অ্যাভেলেবল করব, তারা কিন্তু এই জায়গাটাতেই ওয়েট করতে থাকবে। যারা হচ্ছে ট্রাই করতেছে এনরোল করার, তারা এই জায়গাটাই ওয়েট করতে থাকবে। বাট যখনই হচ্ছে আমার সিট অ্যাভেলেবল হবে বা আমি স্প্লিট করে দিব, তখন আমার আবার এনরোলমেন্টের জন্য ওপেন হয়ে যাবে। এরপরে যদি আমার এনরোলমেন্টটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু সোজা আমার এই টার্মিনেটিং স্টেটে চলে আসবে, যে আমি যে যতক্ষণ এনরোলমেন্ট নিচ্ছিলাম সেই এনরোলমেন্টটাই আমি এই পর্যায়ে এসে বললাম যে না, আমি কোর্স আর নিবই না। আমি হয়তো বা এনরোলমেন্ট কিছু করে ফেলছি, বাট এখন বলতেছে না, কোর্স ক্যান্সেল। তখন কি হবে, টার্মিনেট হয়ে যাবে। অথবা আমি যদি বলি যে আমি যে কোর্সটা নিতেছি সেটার এনরোলমেন্টটা আমি ক্লোজ করে দিব, এখন আর এনরোল করতে দিব না, তখন ক্লোজডে যাবে। ক্লোজডে গেলে ক্লোজ টু এনরোলমেন্ট এখানে যাবে, ইনস্ট্রাক্টরকে নোটিফাই করে দেওয়া হবে যে আপনার কোর্সে এতজন স্টুডেন্ট আছে। ঠিক আছে, তো এখানে নোটিফাই করে দেওয়া হবে। এরপরে যদি এই জিনিসটা ক্যান্সেলড হয়ে যায়, তাহলে কিন্তু এটা টার্মিনেটিং স্টেটে চলে যাবে। আচ্ছা, আর যদি ফুল হয়ে যায়, আমার যখন এই স্টেটে আমি ছিলাম ফুল হয়ে যায়, তখনই যদি আমি কি করি, যে আমি এই সেমিনার স্প্লিটও করব না, আবার সিট অ্যাভেলেবল যেটা সেই সিট বাড়াবো না, তখন আমি কি করতে পারি, তখন আমি কিন্তু ক্লোজ করে দিতে পারি, এখান থেকে ক্লোজ করে দিতে পারি, এই স্টেট থেকে ক্লোজ করে দিতে পারি। তখন কি হবে, তখন হচ্ছে আমার আবার এই ইনফরমেশনটা যাবে যে এতজন আপনার আন্ডার এতজন স্টুডেন্ট আছে, দেন হচ্ছে এই জিনিসটা টার্মিনেটিং স্টেটে চলে যাবে। তার মানে একটা প্রসেস, একটা এখানে এনরোলমেন্টেরই প্রসেস, এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কতটা স্টেটে থাকতে পারে সেটা হচ্ছে এই স্টেট চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। সো এটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট বিহেভিয়ার দেখানো হয়েছে, যে টাইমের সাপেক্ষে হচ্ছে কোথা থেকে কোথায় কোন স্টেটে আছে এবং কখন কি কাজ করতেছে এটা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা চ্যাপ্টার 1 থেকে হচ্ছে দেখে আসছি। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কি বলছে, যে used during analysis to explore areas of parallelism or concurrency। সো এটা যেখানে ইউজ হয় সেটা হচ্ছে দুইটা প্রসেস ধরেন আমার প্যারালালি চলতেছে বা কনকারেন্ট চলতেছে, মানে একটা একটু শেষ হয়ে আরেকটা চলতেছে, এরকম দেখানোর জন্য হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখানো হয়, যে আমার অ্যাক্টিভিটি গুলা কোনটার পর কোনটা হচ্ছে। এন্ড এখানে বলছে যে ইউজফুল ইন এরিয়াস অফ বিজনেস সিস্টেম মডেলিং where many processes or activities within the business are carried out in parallel। তো প্যারালালি যে অ্যাক্টিভিটি গুলো হবে সেগুলো দেখানোর জন্য হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো আমি যদি একটু চ্যাপ্টার 1-এ একটু চলে যাই দেখানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসটা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কি হচ্ছে,
এখানে হচ্ছে আমার বেশ কিছু যে মডিউল ছিল বা মডিউলগুলো কি কাজ করবে, কোনটার পরে কোনটা হবে, এটা কিন্তু সিকোয়েন্স হিসেবে দেখানো আছে, মানে অ্যাক্টিভিটি গুলো দেখানো আছে যে কোন কাজের পরে কোন কাজ হবে। যেমন এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেজ ছিল, এটা হচ্ছে আমার এন্ডিং স্টেজ ছিল। সো ফার্স্টে আমার ব্লাড সেন্সর এই মডিউলটা যে কাজটা করতেছিল সেটা হচ্ছে অ্যানালাইজ সেন্সর রিডিং। সো ব্লাড থেকে অ্যাকচুয়ালি রিডিং নিচ্ছিল সেন্সরটা। এরপরে হচ্ছে আমার ব্লাড সুগার এই মডেলটা কি করতেছিল যে কতটুকু ইনসুলিন হচ্ছে আমার দিতে হবে সেটা হচ্ছে কম্পিউট করে দিচ্ছিল। এরপরে ইনসুলিনের ডোজ যেটা ক্রিয়েট করে, ঠিক আছে, সেই ইনসুলিন ডোজ যেটা করতেছিল যে কম্পিউট পাম্প কমার্স আর হচ্ছে লগ ডোজ। তার মানে কি, এই যে আমি যখন পাম্পকে অ্যাকচুয়ালি বলবো যে এই পাম্প কি করবে, আমাকে ইনসুলিন যে অ্যামাউন্ট আমি দিব সেই অ্যামাউন্টটা হচ্ছে ইনসুলিন থেকে নিয়ে আসবে এবং পুশ করার জন্য রেডি হবে। তো আমি যখন ইনসুলিনের ডোজটা আর কি পেয়ে গেলাম, তখন আমি দুইটা কাজ প্যারালালি করতেছি। যে প্যারালাল দেখানোর জন্য এই যে এই লাইনটা ইউজ করে এখানে একটা এখানে একটা, এটা প্যারালাল বোঝানো হয়েছে। যে প্যারালালি আমি কি করব, আমি কত ডোজ দিলাম সেটা আমার লগে রেখে দিব, ইনসুলিন লগে রেখে দিব। আর আরেকটা যে কাজটা করব সেটা হচ্ছে পাম্পকে কমান্ড দিব যে তুমি এতটুকু ইনসুলিন হচ্ছে পুশ করার জন্য রেডি হও, বা এতটুকু ইনসুলিন হচ্ছে তুমি নিয়ে আসো পাম্পে। তো এখানে আমরা বুঝতেছি যে এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বুঝাচ্ছি যে এই দুইটা কাজ হচ্ছে আমার প্যারালালি হচ্ছে, আর এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে একটার পর আরেকটা হচ্ছে, আর এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে প্যারালালি হচ্ছে। তো এরকম আমরা কিভাবে এই আমাদের সিস্টেমটা একটার পর একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করতেছে সেটা আমরা দেখাতে পারি অ্যাক্টিভিটি মডেলের মাধ্যমে, এবং প্যারালাল যেগুলো সেগুলোকে আমরা এইভাবে দেখাতে পারি। একটা এখান থেকে দাগ দিয়ে দুইটা যখন গেছে তার মানে এইটাও যে টাইমে হচ্ছে এটাও সেই সেম টাইমে হচ্ছে, মানে প্যারালালি হচ্ছে। তো এইভাবে হচ্ছে দেখতে পারি। আচ্ছা, এরপরে বলেন। বলেন। ওখানে হচ্ছে মানে একটা স্কোয়ার টাইপের ছিল আর একটা হচ্ছে একটা বৃত্তাকার ছিল, এই দুইটার মিনিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো স্কোয়ারটা যেটা সেটা আমার মডিউল, হ্যাঁ, আর সে কি কাজ করতেছে, কি কাজ করে নেক্সট স্টেপে যাচ্ছে সেটা হচ্ছে আমার এখানে আমার অ্যাক্টিভিটি বোঝানো হচ্ছে। যেমন অ্যানালাইজ সেন্সর রিডিং, ব্লাড সেন্সর কি করবে, অ্যানালাইজ সেন্সর রিডিং, মানে সেন্সর যে ডেটাটা আসবে সেটাকে আমার যে কাজটা করা লাগবে এই ডেটাটাকে অ্যানালাইসিস করা লাগবে, ঠিক আছে, অ্যানালাইসিস করে এই ব্লাড সুগার মডিউলে দেওয়া লাগবে। তারপর এখান থেকে অ্যাকচুয়ালি ওরা দেখে কি করবে, কম্পিউট ইনসুলিন, মানে এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি আর এটা হচ্ছে আমার মডিউল। স্কোয়ারটা হচ্ছে মডিউল আর হচ্ছে অ্যাক্টিভিটি। আচ্ছা, এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমার ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। তো ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। তো ডিপ্লয়মেন্ট বলতে কি বুঝি বলেন তো? কোন একটা সফটওয়্যার ডিপ্লয় করা, ডিপ্লয় কি কখন করা হয়? একটা সফটওয়্যার মানে কিছু কিছু মানে মানে আরেকটু উন্নত ভার্সন বা এরকম। না না না, ডিপ্লয়মেন্ট ওটা না, ওটা তো একটা মেইনটেনেন্স। পরিকল্পনা করা। না, ওটাও না। ডিপ্লয় করা মানে ধরেন আমি আমার সফটওয়্যারকে ইউজ করার জন্য একদম রেডি করে দিলাম, বা আমি যদি একটা অ্যাপ বানাই, অ্যাপটাকে আমি গুগল স্টোরে আপ করে দিলাম, ডিপ্লয় করে দিলাম যাতে সবাই ইউজ করতে পারে, তো ওইটা হচ্ছে ডিপ্লয়। এখন deployment diagram shows how complex software will be deployed across a complex distribution of computers and networks and probably weakest syntax of diagram types. So এটা খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম না। তো এটা যদি আমরা একটু দেখি, এখানে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এটাতে একটু বলতে চাই। মেইনলি আপনাদের যদি কোশ্চেন আসে তাহলে যে তিনটা ডায়াগ্রামের কথা আমি বলছি ওখান থেকেই আসবে।
আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামের সিনারিও। আমরা জাস্ট একটু দেখে রাখি, ঠিক আছে? তো এখানে যে কাজটা করে দেখেন, এখানে যখন আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিপ্লয় করবে, তখন হচ্ছে বিভিন্ন মডিউল আর কি করে, যেমন এখানে ওয়েব সার্ভার থাকতে পারে, দেন আমার অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে। তো এখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের মেইন মডিউল গুলো হচ্ছে থাকবে। দেন আমি ডাটাবেস কি সার্ভার দিতে পারি, এবং ডাটাবেস সার্ভারের সাথে আমার অ্যাপ্লিকেশন সার্ভারের কেমন ইন্টারফেস থাকবে সেটা এখানে দিছে, এখানে জেডিবিসি ইন্টারফেস দিছে। দেন এখানে ওয়েব সার্ভারের সাথে আমার অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে কি ধরনের ইন্টারফেস থাকবে, এখানে আরএমআই ইন্টারফেসের কথা আর কি বলছে। তো এটার জন্য হচ্ছে আপনাদের ডিপ্লয়মেন্ট, এটা হচ্ছে একটা আলাদা পার্ট। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা আলাদা পার্ট, এটা একটু অ্যাডভান্স লেভেলের। সো এটা আমরা পুরোপুরি যদি নাও বুঝি, আমরা শুধুমাত্র এটা দেখতে এরকম হয় এবং ডিপ্লয়মেন্টের কাজে হচ্ছে ইউজ হয়। যেমন আমি কি সার্ভার ইউজ করব, আমার অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে এটার কি কানেকশন থাকবে, কি ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড থাকবে, ডাটাবেসের সাথে কি ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড থাকবে, দেন হচ্ছে আমার কোন ওএস এর কোন মানে ওএস রিলেটেড যে ইয়াগুলা ডিপ্লয়মেন্ট গুলো, সেগুলো হচ্ছে এই ডায়াগ্রামের মাধ্যমে অ্যাকচুয়ালি দেখানো হয়। তো এটা আমাদের সেভাবে দেখার দরকার নাই, জাস্ট আমরা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় সেটা অ্যাকচুয়ালি দেখে নিলাম। আচ্ছা, সো এই চ্যাপ্টারে হচ্ছে মেইনলি এ পর্যন্তই আছে। সেটা হচ্ছে আমরা শুরু থেকে এই চ্যাপ্টারে কি কি দেখছি বলেন তো? এই সিস্টেম মডেলিং এ ম্যাম ক্লাস ডায়াগ্রাম গুলো দেখা হলো। আর এর আগের ক্লাসে কি দেখছি আমি? ইউজ কেস ডায়াগ্রাম আর ইউজ হচ্ছে কেস সিকোয়েন্স ডায়াগ্রাম। ডায়াগ্রাম দেখা হয়েছে। আর আরেকটা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, আর হচ্ছে এখানে স্টেট ডিপ্লয়মেন্ট। চার্ট। এগুলা দেখলাম। তো তার মধ্যে যেটা আপনাদের বললাম যে ওই তিনটা ডায়াগ্রাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো কোনো একটা সিনারিও যদি আপনাকে দিয়ে দেয় এবং আপনাকে বলে যে এই ডায়াগ্রাম গুলো কি করেন, আপনি নিজে আঁকান, তো ওখান থেকে কিন্তু আমাদের এই জিনিসটা পাঠতে হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমার কন্টেন্ট এতটুকুই ছিল। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা, আর যাদের মেকআপ বা ওভারল্যাপ ছিল তাদের কিন্তু শুক্রবার 5টার দিকে এক্সামটা হবে, তো তারা অ্যাটেন্ড করবেন। আর আমরা শনিবার দিন 8:30টার দিকে একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, সেটা বলে দিছি। তো ওইটা হচ্ছে একটু সবাই একটু জয়েন করবেন। আচ্ছা, আপনাদের অন্যান্য কোর্সে কি CTE 3 অলরেডি নিয়ে নেওয়া হয়েছে?